হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করব টেন্স। তো টেন্স শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। যদি আমরা টেন্সকে ভালোভাবে রপ্ত করতে পারি এবং টেন্সে যদি প্রপার ইউজ করতে পারি, মানে প্র্যাকটিসের মাধ্যম দিয়ে যদি আমরা প্রপারলি টেন্সের ইউজ করতে পারি, তাহলে আমাদের কাছে ইংরেজি অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ আমি অলরেডি বলেছি, যদি প্যাটার্ন, সেন্টেন্স প্যাটার্ন প্লাস টেন্স, এই দুটো যদি আমাদের গ্রিপের মধ্যে থাকে, তাহলে আমাদের কাছে ইংরেজি অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা আজকে টেন্সে যাই। তো টেন্সে যদি আমি বলি হোয়াট ইজ টেন্স, টেন্স কি? টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, মানে হচ্ছে কি ইট ইন্ডিকেটস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। কোন একটা কাজের যদি আমরা টাইমকে মেনশন করি বা টাইমকে বোঝাতে যাই, তাহলেই আমাদের সেটাকে বলে টেন্স। তো এই ডেফিনেশন বা এর মিনিংটা কি জেনে, ঠিক আছে, আমাদের অতটা ইউজ হবে না, বা এই মিনিংটা আমাদের অতটা প্রফিটেবল নয়। আমাদের যেটা মেন জায়গা, সেখানে আমরা যাচ্ছি। তা মেন জায়গা কি? টেন্সের তিনটে ভাগ আছে। কি কি ভাগ আছে? একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। তা টেন্সের আমাদের যে তিনটে বেসিক পার্ট আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, যেটাকে বলি আমরা নাও। পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে অতীত, মানে হচ্ছে বিফোর নাও। আর ফিউচার মানে কি? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, যেটা হচ্ছে আফটার নাও। এই তিনটে হচ্ছে বেসিক পার্ট অফ দা টেন্স। এবার এদের এই যে তিনটে যে বেসিক পার্ট আছে, এদের আবার সাব ডিভিশন আছে, এদের চারটে করে সাব ডিভিশন আছে। টোটাল টেন্সের ভাগ যদি আমি পাই, টোটাল পাবো তিনটে টেন্সের টোটাল চারটে করে 12টা ভাগ। এবার 12টা ভাগ কি? প্রেজেন্টের চারটে, পাস্টের চারটে, ফিউচারের চারটে। এবার প্রেজেন্টের চারটে বা পাস্টের চারটে বা ফিউচারের চারটে একই ধরনের, খালি নামের পরিবর্তন হয়ে যায়। যেমন প্রথম ভাগটার নাম হচ্ছে সিম্পল বা ইনডিফিনাইটও বলা হয় এটাকে। প্রথম ভাগটার নাম হচ্ছে সিম্পল বা ইনডিফিনাইট। দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস। তৃতীয় ভাগটার নাম হচ্ছে পারফেক্ট। আর 4 নম্বর ভাগটার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমার প্রেজেন্টেরও এই চারটে ভাগ, পাস্টেরও এই চারটে ভাগ, আবার ফিউচারেরও এই চারটে ভাগ। যেমন প্রেজেন্টের ঘরে যখন আমরা বলবো, তখন কি বলবো? সিম্পল প্রেজেন্ট। পাস্টের ঘরে সেটা আমি বলবো সিম্পল পাস্ট। ফিউচারের ঘরে সেটা বলবো সিম্পল ফিউচার। সেম অ্যাজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তারপরে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তারপর হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টোটাল ভাগ আছে আমার, টোটাল ডিভিশন হচ্ছে 12টা। প্রত্যেকটা টেন্সের চারটে করে ভাগ, তিনটে টেন্সের চারটে করে ভাগ, টোটাল ডিভিশন 12টা। এই 12টা টেন্স যদি আমরা কমপ্লিটলি রপ্ত করতে পারি, তাহলেই আমরা ইংরেজি আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে, এবং যে কোনো সেন্টেন্সকে আমরা লিখতে পারবো, যে কোনো সেন্টেন্সকে আমরা ট্রান্সলেটও করতে পারবো। এবং যদি আমরা বেশি প্র্যাকটিস করি, তাহলে কি হবে? আমরা স্পোকেনও করতে পারবো, বা আমাদের মোটামুটি ইংরেজির ভয় বা ভীতিটা যেটা আছে, সেটা পুরোটাই দূরে চলে যাবে। চলো আমি আজকে প্রেজেন্টের ঘরটা স্টার্ট করি। তা প্রথমে হচ্ছে সিম্পল প্রেজেন্ট। এবার সিম্পল প্রেজেন্ট, এই যে টেন্স গুলো, এই টেন্স গুলোকে আমাকে শিখতে গেলে এই টেন্সের তিনটে জিনিসকে মনে রাখতে হবে। সবকিছুকে মনে রাখতে হবে না, তিনটে জিনিস। এক নম্বর হচ্ছে কোন বাক্যে ইউজ হয়, এর অক্সিলারি ভার্ব কি, আর সেই অক্সিলারি ভার্ব কোন সাবজেক্টের সঙ্গে বসে। তাহলে এই যে তিনটে যে বেসিক জিনিস আছে, এই তিনটে বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে। কি কি?
কোন বাক্যে বসে, এর অক্সিলারি ভার্ব কি, এবং সেই অক্সিলারি ভার্ব কোন সাবজেক্টের সঙ্গে বসে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স কোন বাক্যে বসে? কোন রেগুলার অ্যাকশন বা রেগুলার যদি কোনো কাজ বোঝায়, কোন হ্যাবিচুয়াল অ্যাকশন মানে অভ্যাসগত যদি কাজ বোঝায়, বা কোনো এভার ট্রুথ, কোন এভার ট্রুথ। তাহলে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজটা কখন করব, মানে কোন বাক্যের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ করব? কি কি? যদি কোনো রেগুলার কাজ বোঝায় মানে প্রতিদিনের কাজ বোঝায়, সেই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ করব। কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন বা অভ্যাসগত কাজ বোঝায়, সেই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ করব। কোনো এভার ট্রুথ মানে হচ্ছে চিরসত্যি, চিরসত্যি বাক্য যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ করব। যেমন যেমন আই গো টু স্কুল, গো টু স্কুল every day. He often takes tea, takes tea. The sun rises in the east, rises in the east. তো তিনটে বাক্য লিখলাম, আই গো টু স্কুল এভরি ডে, হি অফেন টেক্স টি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে এই যে ফার্স্ট সেন্টেন্সটা যেটা আছে আই গো টু স্কুল এভরি ডে, এটা হচ্ছে রেগুলার অ্যাকশন, এটা হচ্ছে রেগুলার অ্যাকশন। হি অফেন টেক্স টি, এটা হচ্ছে আমার হ্যাবিচুয়াল অ্যাকশন, মানে সে মাঝে মাঝে চা খায়, সে প্রতিদিন চা খায় না, সে মাঝে মাঝে চা খায়। আর দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে আমার এভার ট্রুথ অ্যাকশন, কারণ এটা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সত্যি, কারণ সূর্য অন্য দিকে উঠবেও না, ঠিক আছে, কিছুই না। তাহলে আমি কি বললাম, সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ আমি কোথায় করব? কোনো রেগুলার অ্যাকশন, কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন বা কোনো এভার ট্রুথ অ্যাকশন, এই রকম ক্ষেত্রে আমাকে সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ করতে হবে। তাহলে কোন বাক্যে বসে সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ আমরা কোন বাক্যে করব সেটা আমরা বুঝতে পারলাম। আরেকবার বলে দিই, কোনো প্রতিদিনের ঘটনা বা প্রতিদিনের কাজ বোঝায়, কোনো অভ্যাসগত কাজ বোঝায়, বা কোনো চিরসত্যি কাজ বোঝায়, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমার সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়। এরপর এই সিম্পল প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? তো সিম্পল প্রেজেন্ট টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে, এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডু আর ডাজ, ডু আর ডাজ। তো এখানে আমি ডু আর ডাজ হচ্ছে এর অক্সিলারি ভার্ব, ডু আর ডাজ। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যখন বললাম এর অক্সিলারি ভার্ব ডু আর ডাজ, মানে যে কোনো টেন্সের অক্সিলারি ভার্ব সেন্টেন্সে ইউজ হয়, সেন্টেন্সে ইউজ হয়। কিন্তু এখানে আমি এক্সাম্পল গুলো দেখছি, তো এই যে আই গো টু স্কুল এভরি ডে, হি অফেন টেক্স টি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তিনটে বাক্যের মধ্যে কোথাও ডু বা ডাজ ইউজ হয়নি, কোথাও ডু বা ডাজ ইউজ হয়নি। তাহলে এর অক্সিলারি ভার্ব গুলো কোথায় গেল? এবার সিম্পল প্রেজেন্ট টেন্সে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে এই ডু আর ডাজ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বের সঙ্গে যুক্ত থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বের সঙ্গে যুক্ত থাকে। কারণ আমি এই আই গো টু স্কুল এভরি ডে, হি অফেন টেক্স টি, বা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এগুলো হচ্ছে এই তিনটেই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি কি বললাম, ডু বা ডাজ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বের সঙ্গে যুক্ত থাকে। তাহলে এখানে মেইন ভার্ব কি? গো। এখানে মেইন ভার্ব কি? টেক্স। এখানে মেইন ভার্ব কি? রাইজ। ঠিক আছে, তাহলে এর মধ্যেই ডু আর ডাজ যুক্ত আছে। এবার আরো যেটা ক্লিয়ার হয়ে যাবে, ডু যখন মেইন ভার্বের সঙ্গে যুক্ত হয়, ডু যখন মেইন ভার্বের সঙ্গে যুক্ত হয় তখন মেইন ভার্বের নো চেঞ্জ, মেইন ভার্বের নো চেঞ্জ মানে মেইন ভার্বের কোনো চেঞ্জ হয় না। যেটা বেস ফর্ম, নো চেঞ্জ মানে যেটা বেস ফর্ম হয়, সেই বেস ফর্মটাই বসে, যেটা অরিজিনাল ফর্ম, যেটা অরিজিনাল ফর্ম বা বেস ফর্ম, সেই ফর্মটাই থাকে। ঠিক আছে, ডাজ যখন মেইন ভার্বের সঙ্গে যোগ হয় তখন কি হয়? মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়ে যায়, এস বা ইএস যোগ হয়ে যায়। তাহলে আমি কি বললাম, ডু বা ডাজ অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্টলি বসে না, ওরা মেইন ভার্বের সঙ্গে যুক্ত হয়ে বসে। এরপর কি, ডু যখন মেইন ভার্বের সঙ্গে যোগ হবে তখন মেইন ভার্বের নো চেঞ্জ মানে হচ্ছে মেইন ভার্বের কোনো পরিবর্তন হবে না, মেইন ভার্বের যেটা বেস ফর্ম সেই বেস ফর্মটাই বসবে। আর ডাজ যদি মেইন ভার্বের সঙ্গে যুক্ত হয় তাহলে মেইন ভার্বের সাথে এস বা ইএস বসবে। তাহলে এখানে দেখে নেওয়া যাক কি হচ্ছে। এই যে গো, গো, তা গো এর সঙ্গে কি আছে? গোটা হচ্ছে অরিজিনাল ফর্ম বা বেস ফর্ম, তার মানে গোটা হচ্ছে গো এর সঙ্গে কি আছে? ডু আছে। গো এর সঙ্গে কি আছে? ডু আছে। টেক্স, টেক্স এর লাস্টে কি আছে? এই এস আছে, লাস্টে কি আছে? এস।
তার মানে কি আছে, ডাজ আছে, তার মানে কি আছে, ডাজ। আমি কি বলেছি, ডাজ যদি মেন ভার্বের সঙ্গে যুক্ত হয় তাহলে মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়ে যাবে, মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়ে যাবে। তাই এখানে এস যোগ হয়েছে, তাহলে এটার সঙ্গে কি যোগ আছে, ডাজ যোগ আছে। এখানেও তাই, লাস্টে কি আছে, এস যোগ আছে, তার মানে এখানেও আমার কি আছে, ডাজ আছে, এখানেও আমার কি আছে, ডাজ আছে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, ডু বা ডাজ অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্টলি বসে না, এটা মেন ভার্বের সঙ্গে যুক্ত হয়ে বসে। এবার ডু যখন বসে তখন মেন ভার্বের কি চেঞ্জ হয়, মেন ভার্বের কোনো চেঞ্জই হয় না, মেন ভার্বের যেটা বেস ফর্ম সেটাই বসে। ডাজ যখন মেন ভার্বের সঙ্গে যোগ হয় তখন মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়ে যায়। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে কোথায় আমার ডু বসেছে, কোথায় আমার ডাজ বসেছে। এখানে যেমন গোটা গোটা অরিজিনাল ফর্মে আছে, এটার সঙ্গে ডু বসেছে। হি ওপেন টেক্সট টি, এখানে যেমন টেক্সট আছে এটার সঙ্গে ডাজ বসেছে, দা সান রাইজেস, রাইজেস এর সঙ্গে ডাজ বসেছে। এরপর আমি একটা জিনিস বলি, এখানে যেমন আমি লিখলাম, ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি রেস করি আগে, তারপরে বলছি। যেমন কি এই যে আই গো টু স্কুল এভরিডে, এটা আমি লিখেছি, এটা কেন আই গোস কেন লিখলাম না, আই গোস কেন লিখলাম না, বা হি ওপেন টেক্স, টেক্স লিখেছি, হি টেক্স কেন লিখলাম না, হি টেক কেন লিখলাম না। তো এই যে জিনিসগুলো এটা কেন লিখলাম না, তার কারণ হচ্ছে এই যে অক্সিলারি ভার্ব, আমি কি বলেছিলাম যে তিন ধরনের জিনিস আমাকে মনে রাখতে হবে একটা টেন্সের, একটা কোন বাক্যে বসে, এর অক্সিলারি ভার্ব কি, আর এটা কোন সাবজেক্টের সঙ্গে এই অক্সিলারি ভার্ব ইউজ হয়। তাই আই গোস বা হি টেক কেন লিখলাম না, এটা ডিপেন্ড করে অক্সিলারি ভার্ব কোন সাবজেক্টের সঙ্গে বসে। যেমন কি রকম, যেমন ডু বসে কোন সাবজেক্টের সঙ্গে, ডু বসে, ডু বসে আই আর যে কোনো প্লুরাল ফর্মের সঙ্গে, আই আর যে কোনো প্লুরাল ফর্মের সঙ্গে। এবার প্লুরাল ফর্মের মধ্যে সেকেন্ড পারসন ইউ আছে, উই, দে, আর যে কোনো প্লুরাল, যেমন আমি ট্রিজ লিখলাম, যেমন ট্রিজ লিখলাম, পেন্স লিখলাম, এটসেট্রা। তাহলে আমি কি বললাম, ডু বসে কার সঙ্গে, ডু বসে আই আর যে কোনো প্লুরাল ফর্মের সঙ্গে বসে। তো এখানে আমার কি ছিল, সাবজেক্টটা কি ছিল, আই ছিল, সাবজেক্টটা কি ছিল, আই ছিল, তাহলে আই এর সঙ্গে কি বসে, ডু, আই এর সঙ্গে কি বসে, ডু। আর কি, ডু মেন ভার্বের সঙ্গে যুক্ত হলে কি হয়, মেন ভার্বের কোনো চেঞ্জ হয় না। তাহলে আমার ক্লিয়ার হলো এখানে কেন গো হলো, কেন গোস হলো না, কেন গো হলো, কেন গোস হলো না, সেই সেটার কারণ হচ্ছে গিয়ে যেহেতু ডু আই এর সঙ্গে বসে, এই ডু আই সাবজেক্টের সঙ্গে ডু বসে, সেই কারণের জন্য গোটা গোই রয়ে গেল। এবার ডাস কার সঙ্গে বসে, ডাস বসে হি, সি, ইট, এই তিনটে থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে আর যে কোনো সিঙ্গুলার নাম্বারের সঙ্গে, যে কোনো সিঙ্গুলার নেম বা সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নেমের সাথে। তাহলে আমি কি বললাম, হি, সি, ইট আর যে কোনো সিঙ্গুলার নেমের ক্ষেত্রে ডাস বসে। এখানে আমি কি, এটা এই সাবজেক্টে কি হচ্ছে, হি, এই সাবজেক্টে কি হচ্ছে, হি, তাই হিটা যেহেতু আমার সিঙ্গুলার বা হি এখানে উল্লেখ করাই আছে, তার জন্য এর সঙ্গে ডাস, তার জন্য টেকটা কি হয়ে গেল, টেক্স হয়ে গেল। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এইটা ছিল সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের আরো কিছু বলছি আমি। তাহলে মেন মেন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি। মেন জিনিস কি পেলাম, কোন বাক্যে বসে, কোন রেগুলার অ্যাকশন, কোন হ্যাবিচুয়াল অ্যাকশন বা কোন এভার ট্রুথ অ্যাকশন, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমার সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজ হয়। 2 নাম্বার হচ্ছে এর অক্সিলারি ভার্ব কি, এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডু আর ডাজ। 3 নাম্বার হচ্ছে এর অক্সিলারি ভার্ব কোথায় ইউজ হয়, এর অক্সিলারি ভার্ব ইউজ হয় যেমন ডু ইউজ হয় আই আর যে কোনো প্লুরাল ফর্মের সাথে, ডাজ কার সঙ্গে ইউজ হয়, ডাজ ইউজ হয় হি, সি, ইট আর যে কোনো সিঙ্গুলার নেমের সাথে। তাহলে এই তিনটে জিনিস আমাকে মনে রাখতে হবে। তিনটে জিনিস মনে রাখলে আমার কি হবে, একটা সেন্টেন্স লিখতে গিয়ে কোনো অসুবিধা হবে না বা টেন্সটার প্রপার ইউজ আমরা করতে পারবো। এখানে আমি যেমন বলে দিয়েছিলাম, যেমন আই গো, এই গোটার সঙ্গে ডু আছে, কেন, আই যেহেতু সাবজেক্টটা আই, সেখানে আই এর সঙ্গে ডু ইউজ হয়, ডু ইউজ হওয়ার জন্য এটা গো গই রয়ে গেল। যেমন ডাজটা হি এর সঙ্গে ইউজ হয়, এখানে হিটা সাবজেক্ট, ঠিক আছে, হি এর সঙ্গে ডাজ ইউজ হয় বলে এটা টেকটা টেক্স হয়ে গেল। বাস ক্লিয়ার হলো। এরপর আমি যেটা বলতে চাইছিলাম আর একটু, এই সিম্পল প্রেজেন্ট টেন্সের আরো কিছু জিনিস আছে।
যেমন আমি কি বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে ডু ডাজ ডিরেক্টলি বসে না, কিন্তু তাহলে কোন সেন্টেন্সে ডিরেক্টলি ডু ডাজ আমরা দেখতে পাবো? আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ এই তিন ধরনের বাক্যে আমরা ডু ডাজ এর ইউজ ডিরেক্টলি দেখতে পাবো। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাজ বসে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু ডাজ বসে, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু ডাজ বসে। যেমন কি, যেমন ডু ইউ লাইক টি, ডু ইউ লাইক টি, হি ডাজ নট read well, he does not read well. 3 ধরনের বাক্য লিখলাম। ডু ইউ লাইক টি, হি ডাজ নট রিড ওয়েল, ডাজন্ট হি কল মি আফটার দিস, ডাজন্ট হি কল মি আফটার দিস। তো 3 ধরনের বাক্য আমি যেটা লিখলাম, প্রথমেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা ডুটাকে ডিরেক্টলি দেখতে পাচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ডাজটাকে আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছি। আর 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, মানে এই যে ডাজন্ট লেখা আছে, মানে যেখানে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটো সেন্সই থাকবে। ডাজন্ট হি কল মি আফটার দিস, এরপর কি ও আর আমাকে কল করবে না, এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা এই 3 ধরনের বাক্য, আমি কি বললাম, 3 ধরনের বাক্যে ডু ডাজকে আমরা ডিরেক্টলি দেখতে পাই। তাহলে এখানে ডু দেখতে পাচ্ছি, এখানে ডাজ দেখতে পাচ্ছি, এখানেও ডাজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপর এখানে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে যখন এই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সকে আমরা যদি লিখতে চাই, তখন ডু ডাজটা মেন ভার্ব থেকে বেরিয়ে আসে, ডু ডাজটা মেন ভার্ব থেকে বেরিয়ে আসে। কি রকম? এরপর যখন মেন ভার্বের থেকে বেরিয়ে আসে, যেমন এখানে লেখা আছে লাইকটা, এই লাইকের মধ্যে ডু ছিল, ডুটা বেরিয়ে আসছে, লাইকটা লাইকই রয়েছে। এখানে যেমন আমি যদি বাক্যটা লিখতাম হি রিডস ওয়েল, হি রিডস ওয়েল, এখানে ডাস যোগ থাকার জন্য এটা রিডস হচ্ছিল, এসটা যোগ হচ্ছিল, ডাস থাকার জন্য এসটা যোগ হচ্ছিল, হি রিডস ওয়েল। এইটা যখন আমি নেগেটিভ ফর্ম এখানে করছি, হি ডাজ নট রিড ওয়েল। তো এখানে একটা জিনিস দেখছি, আমি যখন ডু ডাসটা যখন মেন ভার্ব থেকে বেরিয়ে আসে, তখন মেন ভার্বটার বেস ফর্ম বসে, মেন ভার্বটার বেস ফর্মটা বসে। যখন ডু ডাস মেন ভার্বের থেকে বেরিয়ে আসবে, তখন মেন ভার্বের বেস ফর্ম বসবে। যেমন কি মেন ভার্ব মাইনাস ডু বা ডাস, মাইনাস ডু বা ডাস, মানে ডু ডাস থেকে মেন ভার্বটা যখন বেরিয়ে আসবে, তখন মেন ভার্বের বেস ফর্ম হবে। এইটাকে মনে রাখতে হবে। ক্লিয়ার হলো? তাহলে ডু ডাস যখন আমরা মেন ভার্ব থেকে বার করব, তখন মেন ভার্বের বেস ফর্ম হবে, যেটা অরিজিনাল ফর্ম সেটা হবে। যেমন এখানে আমি হি রিডস ওয়েল, এখানে রিডস কথাটা ছিল, মানে ডাস যোগ আছে, এখান থেকে আমি ডাসটাকে যখন বার করছি, তখন আমার কি পড়ে থাকছে? রিড। হি ডাজ নট রিড ওয়েল। ওকে, এই জিনিসটা ক্লিয়ার বুঝতে হবে। অনেক সময় অনেকজনে ইউজ করে দেয় হি ডাজ নট, রিডসটা রিডস দিয়ে রেখে দেবে, তা নয়। কারণটা হচ্ছে কি, হি ডাজ নট আমি যখন এই ডাজটাকে বার করেছি, তখন রিডস এর বেস ফর্ম যেটা আছে রিড, সেটা আমার ইউজ করতে হবে। ক্লিয়ার হলো? তাহলে ডু ডাজ মেন ভার্ব থেকে যখন আমরা বার করব, তখন মেন ভার্বের বেস ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে। তো এইটা ছিল আমার কি, সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের আমি যেমন কি বলেছিলাম, যে আমরা যদি টেন্সকে রপ্ত করতে পারি, তাহলে আমাদের কাছে ইংরেজি অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি এক দুটো বাংলা এক্সাম্পল দিয়ে এই সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজটা দেখাচ্ছি। যেমন মেঘা
মেঘা ঘুড়ি ওড়ায়, মেঘা ঘুড়ি ওড়ায়, মেঘা ঘুড়ি ওড়ায়। তারা ভদ্রভাবে কথা বলে, ভদ্রভাবে কথা বলে। দুটো বাক্য লিখলাম, মেঘা ঘুড়ি ওড়ায়, তারা ভদ্রভাবে কথা বলে। তাহলে এই যে মেঘা ঘুড়ি ওড়ায়, তারা ভদ্রভাবে কথা বলে, এই দুটো বাক্য যেমন আমি ইংরেজিতে ট্রান্সলেট করবো, দুটোই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সেরই এক্সাম্পল দিয়েছি। তো কিরকম, মেঘাটা আমার সাবজেক্ট, ওড়াইটা হচ্ছে কি আমার ভার্ব, এটা হচ্ছে আদার পার্ট, এটা হচ্ছে আদার পার্ট। এখানে তাই তারাটা হচ্ছে সাবজেক্ট, কথা বলেটা হচ্ছে কি আমার ভার্ব, এটা হচ্ছে আদার পার্ট। আমি সেন্টেন্সের প্যাটার্ন আমি কি বলেছিলাম, সাবজেক্ট, এগুলো যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব তারপরে আদার পার্টস, আমি যেমন এগুলো পেয়ে গেলাম। মেঘা ঘুড়ি ওড়ায়, তাহলে মেঘা কি হবে, মেঘা ফ্লাইজ এ কাইট, এ কাইটও লিখতে পারি, বা এখানে কাইটসও লিখতে পারি, বা কাইটসও লিখতে পারি। মেঘা ফ্লাইজ কাইটস, তারা ভদ্রভাবে কথা বলে। দে স্পিক জেন্টলি, দে স্পিক জেন্টলি। তাহলে আমরা কি, আমরা যদি টেন্সের ইউজ আমরা প্রপার জানতে পারি, তাহলে আমাদের কাছে একটা বাংলা লাইন লেখা কোনো ব্যাপার না, সে যত বড়ই হোক। কারণ যত বড় সেন্টেন্স হবে, সেন্টেন্স তো সিম্পল সেন্টেন্স হয় না, সেই সেন্টেন্সে কি হয়, কমপ্লেক্স, কম্পাউন্ড, ফ্রেজ অনেক কিছু যুক্ত থাকে। ঠিক আছে, মেইনলি ক্লজটাই বেশি যুক্ত থাকে, যত বড় সেন্টেন্স হবে ক্লজটা বেশি যুক্ত থাকবে। তা ক্লজ মানে হচ্ছে গিয়ে, ওটা হচ্ছে টাইপ অফ সেন্টেন্স, মানে ক্লজ বা কম্পাউন্ড ওয়ার্ড বা কমপ্লেক্স যে সেন্টেন্স গুলো আছে, সেগুলো কোনো একটা লিঙ্কার দিয়ে যোগ থাকে, দুটো সেন্টেন্স লিঙ্কার দিয়ে যোগ থাকে। তাহলে মেগা ঘুড়ি ওড়ায়, মেগা ফ্লাইস এ কাইট বা মেগা ফ্লাইস কাইটস। তো তারা ভদ্রভাবে কথা বলে, দে স্পিক জেন্টলি। এই যে দুটো বাক্য লিখলাম, এখানে আমি জিনিসটাকে মনে রাখতে হবে ভার্বটাকে, জিনিসটাকে মনে রাখতে হবে ভার্বটাকে। এখানে আমি যেমন মেগা থার্ড পারসন সিঙ্গুলার নেম ইউজ করেছি, ডাজ ইউজ করে ফ্লাইস করেছি। এখানে যেমন দে, দেটা হচ্ছে প্লুরাল ফর্ম, ঠিক আছে। এখানে আমার ডু ইউজ হয়েছে, ওই জন্য স্পিকটা স্পিক রয়েছে। তাহলে আমার একটা টেন্সের ব্যবহার আর বাক্যের প্যাটার্ন যদি আমি কি বলেছি অলরেডি, টেন্সের ব্যবহার আর বাক্যের প্যাটার্ন যদি আমি জানতে পারি, তাহলে আমাদের কাছে ইংরেজি লেখা অনেকটা বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপর আমি চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করব আমরা, আমরা কোনো কাজ হচ্ছে বোঝালে, কোনো কাজ হচ্ছে বা ঘটছে, an action is happening, an action is happening now, happening now, মানে কোন একটা কাজ ঘটছে এখন হচ্ছে বোঝালে, কোন একটা কাজ এখন হচ্ছে বা ঘটছে বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। যেমন সে খাচ্ছে, ওরা ঘুমোচ্ছে, তারা নাচ করছে, যাই বলি, এই যে করছে, কিরকম বাক্যটা আসবে, এইরকম করছে, করছে বা করছি বা করছো, এইরকম বাক্যটা আসবে। বাক্যটা কিরকম আসবে, করছে, করছে, করছি বা করছো, এইরকম বাক্যটা আসবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বাংলায় যে বাক্যগুলো আমরা ইউজ করি, সেই বাক্যটা কিরকম আসবে, করছে, করছি বা করছো, এইরকম আসবে। তখন আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করতে হবে। তাহলে কি, ছে, ছি, ছো, এই জিনিসগুলোকে শর্টকাটে মনে রাখা, এগুলো ট্রি বলতে গেলে এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করতে হবে। তাহলে কি বললাম, যে কোনো একটা কাজ হচ্ছে বোঝালে বা ঘটছে বোঝালে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে হবে। এবার এর অক্সিলারি ভার্ব কি, এর অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ এম আর, ইজ এম আর। এই তিনটা অক্সিলারি ভার্ব আছে, ইজ এম আর, ঠিক আছে। আর এই ইজ এম আর ডিরেক্টলি সেন্টেন্সে ইউজ হবে, এবং এরা যখন ডিরেক্টলি সেন্টেন্সে ইউজ হবে তখন মেন ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম হবে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, মানে মেন ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম হবে, মেন ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম হবে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে। যেমন কি আই এম গোয়িং, আই এম গোয়িং, সি ইজ ইটিং। তো দুটো বাক্য আমি লিখলাম, আই এম গোয়িং, সি ইজ ইটিং। তো এখানে কি,
এম বসেছে, মেন ভার্বটা কি ছিল গো, মেন ভার্বটা কি ছিল গো, এর সঙ্গে কি যোগ হয়েছে আইএনজি যোগ হয়েছে। এখানে যেমন ইজ বসেছে, মেন ভার্বটা কি ছিল ইট, মেন ভার্বটা ছিল ইট, এর সঙ্গে আইএনজি যোগ হয়েছে। তাহলে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিছুই না, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সটা একটু বোঝানোর মতো থাকে, একটু বড় যেহেতু সমস্ত ডিটেলসটা ওটা একটু লেট হয়, বাদ বাকি টেন্স গুলো সহজ এবং খুব সহজেই হয়ে যায়। তাহলে আমি কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করব, যখন কোনো একটা কাজ হচ্ছে বা ঘটছে বোঝালে, এই ধরনের বাক্যের ক্ষেত্রে লিখতে গেলে বলতে গেলে তখন আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করতে হবে। তো বাক্যটা আমি কি বললাম কিরকম হবে, বাক্যটা হবে করছে, করছি, করছো, এই ধরনের বাক্যটা হবে। এর অক্সিলারি ভার্ব কি, এর অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ এম আর। যখন ইজ এম আর এর আমরা ইউজ করব তখন মেন ভার্বের সঙ্গে আমাদের আইএনজি যোগ করতে হবে, মেন ভার্বের সঙ্গে আমাদের আইএনজি যোগ করতে হবে, এটাকে বলে প্রোগ্রেসিভ ফর্ম, এটাকে বলে প্রোগ্রেসিভ ফর্ম। যেমন এক্সাম্পল দিলাম, আই এম গোইং, সি ইজ ইটিং, গো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো, ইট ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো, এম আর ইজ এর ইউজ হয়ে যায় এখানে। আর আমি কি বললাম, ইজ এম আর ডিরেক্টলি ইউজ হবে এম আর ইজ এর, তাতে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, নেগেটিভ সেন্টেন্স হোক, ইজ এম আর এর ডিরেক্টলি ইউজ হবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল। এবং আমাকে আরেকটা জিনিস কি জানতে হবে, আমি বললাম সেন্টেন্স টেন্সের তিনটে পার্ট জানতে হবে, কোন বাক্যে বসে, এর অক্সিলারি ভার্ব কি, এর অক্সিলারি ভার্ব কি, আর এই অক্সিলারি ভার্ব কার সঙ্গে বসে। যেমন ইজ বসে, এম বসে, যেমন এম বসে শুধু আই এর সঙ্গে, এম বসে শুধু আই এর সঙ্গে, শুধু আই যদি থাকে তাহলে এম বসে। ইজ কার সঙ্গে বসে, ইজ বসে হি, সি, ইট, আর যে কোনো সিঙ্গুলার নেমের ক্ষেত্রে, যে কোনো সিঙ্গুলার নেমের ক্ষেত্রে। আর বসে কার সঙ্গে, আর বসে প্লুরাল ফর্মের সঙ্গে, আর বসে প্লুরাল নেম বা প্লুরাল ফর্মের সঙ্গে, প্লুরাল নেমের সাথে। ঠিক আছে, এই প্লুরাল নেম গুলো কি কি বলেছিলাম, আমি ইউ বলেছিলাম, ইউটাকে সিঙ্গুলারও বটে প্লুরালও বটে, ইউটা সেকেন্ড পারসন সিঙ্গুলারও বটে বা সেকেন্ড পারসন প্লুরালও বটে, ইউ, উই, দে, ট্রিজ, পেন্স, ঠিক আছে, এটসেট্রা, এগুলো প্লুরাল ফর্ম। এবার যদি আমরা দুটো নাম বলি, ইংরেজিতে কি হয়, ইংরেজি বাংলায় যেমন কি এক বচন, দ্বি বচন, বহু বচন এসব আছে, কিন্তু ইংরেজিতে একের বেশি হয়ে গেলে সেটা প্লুরাল ফর্ম, একের বেশি হয়ে গেলেই সেটা প্লুরাল ফর্ম। সে একজনের জায়গায় দুজনে থাকলেও প্লুরাল ফর্ম, 100 জনের থাকলেও প্লুরাল ফর্ম, এই জিনিসগুলোকে আমার মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে চলে যায় প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে, এরপরে চলে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি, এটা কোন ধরনের বাক্য ইউজ করব, কোনো একটা কাজ একটু আগে হয়ে গেছে এবং তার ফল এখনো রয়েছে, মানে an action has been just finished, has been just finished and have a result in the present even now, in the present even now। তাহলে কোনো একটা, আমি কি বললাম ইভেন নাও, কোন একটা কি বললাম, এটা কোন ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা ইউজ করব, কোন একটা কাজ ফিনিশড হয়েছে এবং তার রেজাল্ট এখনো বর্তমান রয়েছে, ঠিক আছে, বা তার এফেক্ট এখনো বর্তমান রয়েছে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করব। কোন একটা কাজ একটু আগে শেষ হয়ে গেছে কিন্তু তার রেজাল্টটা, তার এফেক্টটা যেটা আছে, তার ফলাফলটা যেটা আছে সেটা এখনো পর্যন্ত রয়েছে, সেই ক্ষেত্রে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ হবে। এবার এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ মানে অক্সিলারি ভার্ব কি, এর অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়ে, এর অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়ে হ্যাভ আর হ্যাজ, হ্যাভ আর হ্যাজ। এর দুটো অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ আর হ্যাজ, এরাও ডিরেক্টলি ইউজ হয়। যখন আমরা হ্যাভ বা হ্যাজ এর ইউজ করব তখন আমাদের কি হবে, মেন ভার্বের থার্ড ফর্ম হবে, মেন ভার্বের থার্ড ফর্ম হবে, মেন ভার্বের থার্ড ফর্ম। এই থার্ড ফর্মটাকে কি বলে, পাস্ট পার্টিসিপল ফর্ম বলে, কি বলে, পাস্ট পার্টিসিপল ফর্ম। থার্ড ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখন হ্যাভ হ্যাজ আমরা ইউজ করব তখন মেন ভার্বের থার্ড ফর্ম আমাদের ইউজ করতে হবে, মানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদেরকে ইউজ করতে হবে। যেমন I have gone, they have come,
she has broken the glass। তিনটে বাক্য আমি লিখলাম। I have gone, আমি গিয়েছি। They have come, তারা এসেছে। She has broken the glass, সে গ্লাসটা ভেঙেছে। তাহলে এই যে আমি have বা has ইউজ করেছি, তারপরে এই যে মেন ভার্বটা আছে, এই মেন ভার্বের আমার কি হয়েছে, থার্ড ফর্ম ইউজ হয়েছে। যেমন আমার ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তাহলে go, went, gone। তারপরে হচ্ছে গিয়ে come, came, come। তারপর হচ্ছে কি break, broke, broken। তো আমি এখানে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম লিখলাম। আমি গো এর যেমন তিনটে एग्जांपल দিয়েছি। গো এর আমার সেকেন্ড ফর্ম হচ্ছে went, থার্ড ফর্ম হচ্ছে gone। তাহলে আমি কোনটা ইউজ করেছি, gone। ফার্স্ট ফর্ম এখানটা যেমন কামের আছে কাম, কেম, কাম। কামের থার্ড ফর্ম কাম। তারপরে ব্রেক এর থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে আমরা কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসে আর মেন ভার্বে থার্ড ফর্ম ইউজ হয়। ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে। আর এই থার্ড ফর্মের জন্য থার্ড ফর্ম গুলোকে জানতে হবে এবং মুখস্থ করতে হবে এই জিনিসগুলোকে, কারণ থার্ড ফর্মের কোনো রুলস নাই। পরে যেটুকুনি আছে ওই উইক ভার্ব, স্ট্রং ভার্ব হিসেবে আমি সেগুলো পরে আমি বলবো। ঠিক আছে, সেগুলো ভার্বের চ্যাপ্টারে আমি বলবো। তো এখানে আমাকে থার্ড ফর্ম মনে রাখতে হবে। উইদাউট থার্ড ফর্ম আমি এটা যদি আই হ্যাভ গো যদি করে দিই হবে না, কারণ আমাকে থার্ড ফর্মটা ইউজ করতে হবে, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে। যদি থার্ড ফর্মটা ইউজ না করি সেন্টেন্সটা আমার কারেক্ট হবে না, তাহলে তার প্রপার ইউজ হবে না। তাহলে আমি আরেকটা জিনিস একটা জিনিস এগুলো আমি বলছি। তো আমি কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন বাক্যে ইউজ হয়, কোন একটা কাজ জাস্ট শেষ হয়েছে, ঠিক আছে, এবং তার ফল এখনো বর্তমান রয়েছে, এবং এর অক্সিলারি ভার্ব কি হ্যাভ আর হ্যাজ, আর মেন ভার্বের থার্ড ফর্ম বসে। এখানে আমি দুটো एग्जांपल দিয়ে, তিনটে एग्जांपल দিয়ে বুঝিয়েছি। এরপর বাংলায় যদি আমি বলি, তাহলে এটা কোন ধরনের বাক্যে, যে জিনিসটা আমি স্কিপ করে গেছি, যে জিনিসটা আমি বলতে ভুলে গেছি, ঠিক আছে, কোন ধরনের বাক্য আমরা বাংলায় ইউজ করব। যেমন কাজটা কি রকম বলবো, করেছি। কি রকম বলবো, করেছি, করেছে বা করেছো। এই ধরনের বাক্যে আমরা এই টেন্সটার ইউজটা করি। বাংলায় এই জিনিসটা আমি বলতে ভুলে গেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলেছি, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট আমি বলতে ভুলে। করেছি, ওইটা যেমন করছি, এটা হচ্ছে করেছি। ওটা যেমন করেছে, না সরি, ওটা যেমন করছে, এটা করেছে, এটা করেছো, করছো, করেছো। তাহলে এখানে কি রকম আছে, এছি, কি রকম থাকবে, এছি, এরকম থাকবে, এছি বা এছে, এইরকম থাকবে, বা এছো, এইরকম বাংলা বাক্য উচ্চারণ। যেমন তুমি খাচ্ছ, মানে তুমি খেয়েছো, তুমি খেয়েছো। এই যে তুমি খেয়েছো, খেয়েছো, ঠিক আছে, তাহলে এছো আসে, খেয়েছো মানে করেছো। সে গিয়েছে, সে গিয়েছে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজটা হবে। তাহলে ক্লিয়ার হলো। তাহলে এই বাংলা, এটা ইংরেজিতে লিখেছিলাম, তা বাংলা কোন বাক্যের ক্ষেত্রে আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট, সেটা হচ্ছে এইটা। ক্লিয়ার হলো। এরপর আমি কি বলেছিলাম, হ্যাভ হ্যাজ আর মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। এরপর আমি দেখে নিই যে হ্যাভ কোথায় বসে আর হ্যাজ কোথায় বসে। হ্যাভ কোথায় বসে, হ্যাভ বসে কোন সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বসে, আই আর যে কোনো প্লুরাল ফর্ম, আই আর যে কোনো প্লুরাল ফর্ম বা প্লুরাল নাউন, ঠিক আছে। হ্যাজ কার সঙ্গে বসে, হ্যাজ বসে হি, সি, ইট আর যে কোনো সিঙ্গুলার নেম, যে কোনো সিঙ্গুলার নেম, যে কোনো সিঙ্গুলার নেম। এটা প্লুরাল নেম, এটা সিঙ্গুলার নেম। তাহলে আমরা তিনটে জিনিসই পেয়ে গেলাম, কোন বাক্যে বসে, এর অক্সিলারি ভার্ব কি, এবং এই অক্সিলারি ভার্ব কোন কোন সাবজেক্টের সঙ্গে বসে। কি কি আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো একটা কাজ একটু আগে শেষ হয়ে গেছে এবং তার ফলাফল এখনো আছে, সেই ক্ষেত্রে বসে। যেমন বাংলা লাইনগুলো আসবে করেছি, করেছে, করেছো, এই ধরনের বাক্যগুলো আসবে। করেছি এরকম, যেমন আমি কাজটা করেছি, সে গিয়েছে, এইরকম। তারপরে হচ্ছে গিয়ে এর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ আর হ্যাজ। আমরা হ্যাভ হ্যাজ এরাও ডিরেক্টলি ইউজ হবে, এবং হ্যাভ হ্যাজ যখন বসাবো তখন মেন ভার্বের থার্ড ফর্ম আমার ইউজ হবে। থার্ড ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে। হ্যাভ কার সঙ্গে বসে, হ্যাভ আই, হ্যাভ কার সঙ্গে বসে, আই আর যে কোনো প্লুরালের সাথে বসে। হ্যাজ কার সঙ্গে বসে, হি, সি, ইট আর যে কোনো সিঙ্গুলার নেমের ক্ষেত্রে বসে। তাহলে এটা হয়ে গেল আমার প্রেজেন্ট
পারফেক্ট। এবার আমি চলে যাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কোন ক্ষেত্রে ইউজ হবে? কোন ক্ষেত্রে? কাজটা অতীতে শুরু হবে এবং এখনো পর্যন্ত চলছে। তাহলে কি বললাম, কোন বাক্যে ইউজ হবে? কাজটা অনেকক্ষণ আগে বা অনেক দিন আগে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। তাহলে স্টার্টেড ইন দা পাস্ট, স্টার্টেড ইন দা পাস্ট and continuing even now, continuing even now। তাহলে আমি কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কোন বাক্যের ক্ষেত্রে ইউজ করব? যে যে ঘটনাটা বা কাজটা অনেক দিন আগে, অনেকক্ষণ আগে শুরু হয়েছে এবং তখন থেকে এখনো পর্যন্ত চলছে, তখন থেকে এখনো পর্যন্ত চলছে, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করব। কিরকম? যেমন সে সকাল থেকে পড়ছে, যেমন কি সে সকাল থেকে পড়ছে, সে সকাল থেকে পড়ছে, থেকে পড়ছে, একটা বাংলা লাইনে সে সকাল থেকে পড়ছে। তাহলে তার পড়ার কাজটা শুরু হয়েছে সকালবেলায়, পড়ার কাজটা শুরু হয়েছে সকালবেলায়, তখন থেকে এখনো পড়ছে, তখন থেকে এখনো পড়ছে। তাই এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কি বলবো? এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করব। কাজটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে, তখন থেকে এখনো পর্যন্ত চলছে, যেমন সে সকাল থেকে পড়ছে। এটা লিখেই দিই, হি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং। he has been studying since morning, এই বাক্যটা আমি লিখলাম। ঠিক আছে, তো এবার আমি একটা জিনিস বলি, পরে বলছি। তো এখানে আমি কি তাহলে পেয়ে গেলাম কি, যে কোন বাক্যের ক্ষেত্রে বসে? কোন একটা কাজ অনেকক্ষণ আগে বা অনেক দিন আগে বা অতীতে শুরু হয়েছে, তখন থেকে এখনো চলছে, সেই ক্ষেত্রে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ হয়। এবার এর অক্সিলারি ভার্ব কি? এর অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়ে হ্যাভ বিন আর হ্যাজ বিন। এর অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বিন আর হ্যাজ বিন, হ্যাভ বিন আর হ্যাজ বিন। এবং এরা যখন বসে তখন মেন ভার্বের সঙ্গে কি যোগ হবে? মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে বা মেন ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম ইউজ হবে। হলো? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। যেমন এখানে এক্সাম্পলটা আছে, হ্যাজ বিন ইউজ করেছি এবং স্টাডি যে ভার্বটা ছিল তার সঙ্গে কি যোগ হয়েছে? আইএনজি যোগ হয়েছে, তার সঙ্গে কি যোগ হয়েছে? আইএনজি যোগ হয়েছে। তাহলে ক্লিয়ার হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন আর হ্যাজ বিন আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এবার হ্যাভ বিন কার সঙ্গে বসে? হ্যাভ বিন বসে আই আর যে কোনো প্লুরালের সাথেই হ্যাভ বিন বসে, আই আর যে কোনো প্লুরালের সাথে হ্যাভ বিন বসে। হ্যাজ বিন কার সঙ্গে বসে? সেম অ্যাজ হ্যাজ, হি, সি, ইট আর যে কোনো সিঙ্গুলার নেম, যে কোনো সিঙ্গুলার নেম। ক্লিয়ার হলো? তাহলে হ্যাভ বিন বসে আই আর প্লুরালের সঙ্গে, যে মানে হ্যাভ যার সঙ্গে বসে হ্যাভ বিনও তার সঙ্গেই বসে, হ্যাজ যার সঙ্গে বসে হ্যাজ বিনও তার সঙ্গেই বসে, যেমন হি, সি, ইট সিঙ্গুলার নেমের সঙ্গে। তাহলে আমার তিনটে জিনিস পেয়ে গেলাম এখানের মধ্যে। কিরকম কিরকম পেয়ে গেলাম জিনিসটা আমি? এর কোন টেন্সে ইউজ হয়? কোনো কাজ অনেকক্ষণ আগে বা অনেকদিন আগে বা অতীতে শুরু হয়েছিল, তখন থেকে এখনো চলছে। এর অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বিন আর হ্যাজ বিন আর মেন ভার্বের সঙ্গে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। এবং হ্যাভ বিন বসবে আই আর যে কোনো প্লুরালের সাথে, হ্যাজ বিন বসবে হি, সি, ইট আর সিঙ্গুলার নেমের সাথে। এটা ক্লিয়ার হলো? যেমন একটা বাংলা এক্সাম্পল দিলাম, সে সকাল থেকে পড়ছে, হি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। আর একটা ইংরেজি উদাহরণ দিই, দে হ্যাভ বিন living here for 10 years, for 10 years। তো আমি দুটো এক্সাম্পল দিলাম এখানে। তো এই দুটো এক্সাম্পলে যে এখানে হ্যাজ বিন স্টাডির সঙ্গে আইএনজি যোগ হয়েছিল, হ্যাভ বিন বসেছে, লিভের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, লিভের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। এবার এইখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি কি, এখানে সিন্স আর ফর বলে এই দুটো শব্দের ইউজ আছে, সিন্স আর ফর বলে দুটো শব্দের ইউজ আছে। এবং এই দুটো শব্দ কখন বসাতে হয়, এই দুটো শব্দ ইউজ আছে, সেই জিনিসটাকেও মনে রাখতে হবে। যেমন সিন্স হয়
যেমন সিন্স শব্দটা কখন ইউজ করতে হবে, সিন্স শব্দটা হচ্ছে কি পয়েন্ট অফ টাইম যদি বোঝায়, পয়েন্ট অফ টাইম যদি বোঝায় তাহলে সিন্স শব্দটার ইউজ করতে হবে। আর যদি ফরটা পিরিয়ড অফ টাইম বোঝায়, তাহলে আমাদের ফর শব্দটার ইউজ করতে হবে। ক্লিয়ার হলো? সিন্স মানে যেমন একটা কি মানে যদি বাংলায় বলতে হয় যে কিরকম, যেমন একটা সিন্সটা হচ্ছে পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময়, ফরটা হচ্ছে পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে একটা কাজ অনেকক্ষণ ধরে চলছে। যেমন আমরা একটা পিরিয়ড বলি, ক্লাসের মধ্যে একটা পিরিয়ড বলি, পিরিয়ডটা মানে কি 45 মিনিটের একটা পিরিয়ড হয়, তাহলে 45 মিনিটের যে জিনিসটা সেটা হচ্ছে পিরিয়ড। তাহলে সিন্স আর ফরের ইউজটা কি বোঝায়, পয়েন্ট অফ টাইম যদি বোঝায়, একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ যদি করে দেয় তাহলে পয়েন্ট অফ টাইম বলে সেটাকে। আর ফরের ইউজটা হচ্ছে পিরিয়ড অফ টাইম মানে একটা লং টাইমের ক্ষেত্রে মেইনলি ফরের ইউজটা হয়। ঠিক আছে? তাহলে সিন্স আর ফরের টাইম, সিন্স আর ফর এই দুটো কোথায় ইউজ হবে সেই জিনিসটা মনে রাখবে। সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। তাহলে আমাদের প্রেজেন্ট টেন্স শেষ হয়ে গেল। এরপর প্রেজেন্ট টেন্সের আর কি জিনিস, আমি যেহেতু চারটে টেন্সই বলে দিয়েছি, এরপর প্রেজেন্ট টেন্সে আমি যে কোনো একটা এক দুটো বাংলা থেকে এক্সাম্পল দিই। যেটা আমি বলেছিলাম যে টেন্সের সমস্ত জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমাদের বাংলা থেকে ইংরেজি লেখা কোনো কিছুই প্রবলেম হবে না। যেমন রাহুল আমাকে একটু আগে কল করেছে, আগে কল করেছে মানে ফোন করেছে, সোজা কথা যাকে কল করেছে লিখেছি, কল করেছে, এটা ইংরেজিতেই লিখলাম। হ্যাঁ, যেমন রাহুল আমাকে একটু আগে কল করেছে, এটা আমার একটা বাংলা লাইন। তাহলে প্রথমে আমি এই বাংলা লাইনটাকে ইংরেজি ট্রান্সলেট করতে গেলে আমি যে জিনিসটা দেখতে পাবো, প্রথমেই আমাকে দেখতে হবে ভার্ব কি আছে। কল করেছে, কল করেছে, করেছে মানে কি শব্দ, করেছে মানে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট, করেছে কাজটা হয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমাকে প্রথমে এটাকে ভেবে নিলাম আমাকে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হবে। তাহলে এর ইউজ কি পেয়ে গেলাম আমি, প্রেজেন্ট পারফেক্ট। এর ইউজ কি পেয়ে গেলাম আমি, প্রেজেন্ট পারফেক্ট ইউজ পেয়ে গেলাম। ঠিক আছে? তো প্রেজেন্ট পারফেক্ট ইউজ পেয়ে গেলাম। এরপর আমাকে কি দিয়ে সেন্টেন্স স্ট্রাকচারে চলে যাবো। এবার কি চলে যাবো, সেন্টেন্স স্ট্রাকচারে। যেমন রাহুলটা হচ্ছে সাবজেক্ট, মেয়েটা আদার পার্টের মধ্যে পড়ে অবজেক্ট, একটু আগে এটাও আদার পার্ট। ঠিক আছে? কল করেছে এটা আমার ভার্ব, এটা হচ্ছে আমার ভার্ব। তাহলে আমি কি সেন্টেন্স যখন আমার লিখতে যাবে সাবজেক্ট ভার্ব আদার পার্ট, তাহলে আমি যখন এই ট্রান্সলেট করবো কি হবে, রাহুল। এবার আমার কোন টেন্স এখানে আছে, কোন টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ মানে কি, আমার কার ইউজ করতে হবে, হ্যাভ বা হ্যাজ। রাহুল আছে থার্ড পারসন সিঙ্গুলার নেম বা সিঙ্গুলার নেম, তাহলে এর সঙ্গে কি ইউজ হবে, হ্যাজ। কারণ অলরেডি আমি বলে দিয়েছি হ্যাভ বা হ্যাজ কার সঙ্গে বসে, হ্যাভ বা হ্যাজ কার সঙ্গে বসে। তাহলে রাহুল হ্যাজ পেয়ে গেলাম। কল করেছে ভার্ব, কলটা কলই, কল্ড হলো। তারপরে এখানে আমি বসাবো মি আদার পার্টের মধ্যে, ভার্বের পর অবজেক্ট থাকলে অবজেক্ট বসে বা অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব বসে। রাহুল হ্যাজ কল্ড মি এ লিটল এগো, এ লিটল এগো। তাহলে কি লিখলাম, রাহুল হ্যাজ কল্ড মি এ লিটল এগো, রাহুল আমাকে একটু আগে কল করেছে। তাহলে এর ট্রান্সলেশন আমি পেয়ে গেলাম রাহুল হ্যাজ কল্ড মি এ লিটল এগো। তাহলে দুটো জিনিস আমি এখানে আমি আগেও বলেছি এখনো বলছি, দুটো জিনিস আমরা যদি ভালোভাবে শিখতে পারি তাহলে ইংরেজি আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। ইংরেজি যে কোনো লাইনকে আমরা তখন ট্রান্সলেট করতে পারবো বা বলতেও পারবো, এবং প্র্যাকটিস যত আমরা বেশি করবো বলাটাও মানে স্পোকেন করাটাও সোজা হয়ে যাবে। রাহুল আমাকে একটু আগে কল করেছে, রাহুল হ্যাজ কল মি এ লিটল এগো। ক্লিয়ার হলো? তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল, এটা মেন ভার্ব অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব হয়ে গেল। এটা হচ্ছে কি আদার পার্টের মধ্যে, এটাকে বলে অবজেক্ট, এটাকে বলে অবজেক্ট। এটা হচ্ছে অ্যাডভার্ব বলতে পারি আমরা। ঠিক আছে? আদার পার্টি বলছি, ঠিক আছে, অবজেক্ট না বলে আদার পার্টি বলছি, টোটালটা হচ্ছে আমার আদার পার্ট। ঠিক আছে? যখন আমি ওইগুলো ডিটেলস করব, মানে কোন ওয়ার্ড কোথায় বসে, মানে নাউন কোথায় বসে বা প্রোনাউন কোথায় বসে বা অ্যাডভার্ব কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, এইগুলো যখন আমি ডেসক্রাইব করব তখন আমি ওই সবগুলো বলে দেবো।
তাহলে ক্লিয়ার হলো। তাহলে আমি একটা বাংলা সেন্টেন্স থেকে বোঝালাম যে কিভাবে একটা ইংরেজি ট্রান্সলেট করতে হয়। এবার আমি প্রেজেন্ট টেন্সে বোঝালাম, প্রেজেন্ট টেন্সে যে চারটে ভাগ আছে সেই চারটে ভাগে যদি সেরকম ভাবে তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই শিখতে পারবে। ট্রান্সলেট যত বেশি করবে তোমরা তত তাড়াতাড়ি ইংরেজি শিখবে। হ্যাঁ, আর একটা জিনিস ফ্যাক্টর একটা কাজ করে, সেটা হচ্ছে স্টক অফ ওয়ার্ডস। তোমরা যত বেশি ইংরেজির মানে জানতে পারবে, ইংরেজি শব্দের মানে জানতে পারবে, তোমরা তত তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবে। ট্রান্সলেশন আমি পরে টেন্স ক্লিয়ার করার পর ট্রান্সলেশন আমি শেখাবো, সেটার জন্য ট্রান্সলেশন দেখাবো আমি। তো আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম, তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে তোমাদের সলভ পেপার আমাকে পাঠাতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করবো বা গাইড করবো, যেটা আমার পক্ষে সম্ভব হবে। তো আজকে আর নয়, কালকে আমি আবার পাস্ট টেন্সে যাব, প্রেজেন্ট টেন্সে। তোমরা ভালো করে এগুলো মনে রেখো বা ভালোভাবে দেখো, স্টুডেন্টদের ক্ষেত্রে সবচেয়ে এফেক্টিভ এগুলো।